ব্রাজিলের কৃষির কথা ভাবলেই কি মনে আসে? সয়াবিন, কফি, হয়তো গরুর মাংস, তাই না? কিন্তু পর্দার আড়ালে, মানে একদম লোকচক্ষুর অন্তরালে ফলের দুনিয়ায় একটা অন্যরকম বিপ্লব কিন্তু ঘটে চলেছে। চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি কিভাবে একটা ঘুমন্ত দৈত্য তার আসল শক্তিটা দেখাতে শুরু করেছে। আচ্ছা, প্রথমে একটু প্রেক্ষাপটটা বুঝে নেওয়া যাক। দেখুন, ফল উৎপাদনে ব্রাজিল কিন্তু কোনো ছোটখাটো দেশ না। চীন আর ভারতের ঠিক পরে ব্রাজিল হল বিশ্বের তৃতীয় বৃহত্তম ফল উৎপাদনকারী দেশ। মানে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। কিন্তু এখানেই আসল টুইস্টটা, বিশ্বের ৩ নম্বর উৎপাদক, অথচ ফল রপ্তানির র্যাঙ্কিংয়ে কত নম্বরে আছে জানেন? ২৩তম। ভাবা যায়, এত বিশাল উৎপাদন ক্ষমতার পাশে এর র্যাঙ্কিংটা বেশ অদ্ভুত শোনায়, তাই না? তো প্রশ্নটা তো এখানেই ওঠে, এই বিশাল ব্যবধানের কারণটা আসলে কি? যে দেশ এত বিপুল পরিমাণে ফল ফলাচ্ছে, তারা কেন নিজেদের উৎপাদনের এত সামান্য একটা অংশ বিদেশে পাঠাচ্ছে? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো, আর সেটা লুকিয়ে আছে একটা অদ্ভুত ব্যাপারের মধ্যে। সোজা কথায় বললে, ব্রাজিল এত বেশি ফল উৎপাদন করে যে তাদের বাইরে বিক্রি করার তেমন কোনো দরকারই পড়ে না। কারণটা হলো তাদের নিজেদেরই বিশাল একটা বাজার। এই যে দেখুন, ব্রাজিলের জনসংখ্যা কিন্তু ২১ কোটিরও বেশি, আর এই বিশাল জনসংখ্যাই তাদের উৎপাদিত ফলের প্রায় ৯৮% খেয়ে ফেলে। তার মানে কি দাঁড়ালো? আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য হাতে থাকে মাত্র ২%। এতদিন ধরে এটাই ছিল মূল চিত্র। কিন্তু পরিস্থিতিটা এখন খুব দ্রুত পাল্টাচ্ছে। গত কয়েক বছরে বেশ কিছু স্ট্র্যাটেজিক বা কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে ব্রাজিল কিন্তু তাদের রপ্তানির সম্ভাবনার দরজাগুলো খুলতে শুরু করেছে। এই যে পরিবর্তনটা হচ্ছে, এর পেছনে আসলে ৩টে মূল কারণ কাজ করছে। ১. কৌশলগত বাণিজ্য চুক্তি। ২. লজিস্টিক্সের দারুণ কিছু উন্নতি। আর ৩ নম্বর হল সরকারি আর বেসরকারি খাতের একজোট হয়ে চেষ্টা। এই ৩টে জিনিস মিলেই ব্রাজিলের ফলের বাজারের পুরো খেলাটাই এখন বদলে দিচ্ছে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরুন, চীনের বিশাল বাজারটা খোলা, এটা কিন্তু একটা লম্বা জার্নির মতো ছিল। ভাবুন, ২০২১ সালে শুধু একটা আগ্রহপত্র বা লেটার অফ ইন্টেন্ট দিয়ে শুরু হয়েছিল। তারপর বছরের পর বছর ধরে চলেছে আলোচনা। ফলগুলো যে রোগমুক্ত আর নিরাপদ, সেটা প্রমাণের জন্য কত যে জটিল পরীক্ষা নিরীক্ষা আর কূটনৈতিক দৌড়ঝাঁপ। অবশেষে ২০২৪ সালে গিয়ে সেই দরজাটা খোলে। মানে বোঝাই যাচ্ছে, এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। আর চীনের সাথে এই চুক্তির সাফল্যের পেছনে একটা বিশাল কারণ ছিল লজিস্টিক্সের একটা দারুণ উদ্ভাবন। আগে যেখানে জাহাজে করে চীনে ফল পাঠাতে লাগত ৪৬ দিন, সেখানে নতুন শিপিং রুটের কারণে এখন মাত্র ২৮ দিনই সেটা সম্ভব হচ্ছে। পচনশীল ফলের জন্য এই ১৮টা দিন বাঁচানো কিন্তু একটা গেম চেঞ্জার ছিল। তো এই সবকিছুর ফল কি হল? আচ্ছা, ফলাফলটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো। চলুন সরাসরি ২০২৫ সালের প্রথম অর্ধেকের ডেটাটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, ২০২৫ সালের প্রথম ৬ মাসে ফলের রপ্তানির পরিমাণ বেড়েছে ২৭%রও বেশি। ভাবা যায়? আর শুধু পরিমাণে না, রপ্তানির মোট মূল্য প্রায় ১৩% বেড়েছে। এই সংখ্যাগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে ব্রাজিলের রপ্তানি খাতে একটা বিরাট লাভ ঘটেছে। আর মজার ব্যাপার হলো, এই বৃদ্ধিটা কিন্তু শুধু একটা ফলের মধ্যে সীমাবদ্ধ নেই। যেমন কলার রপ্তানি বেড়েছে অবিশ্বাস্যভাবে ১৩১%। তরমুজের ক্ষেত্রে এই বৃদ্ধিটা ৯০%, আর আপেলের রপ্তানি বেড়েছে ৮৫%রও বেশি। মানে বোঝাই যাচ্ছে, এই সাফল্যটা কিন্তু সার্বিক সব দিকেই হচ্ছে। তবে এই অসাধারণ অগ্রগতির পরেও বিশ্ববাজারের একেবারে শীর্ষে পৌঁছানোর পথে ব্রাজিলের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ আছে, আর অবশ্যই বিশাল সুযোগও অপেক্ষা করছে। আচ্ছা, ব্রাজিলের সবচেয়ে বড় শক্তিটা কি জানেন? সেটা হলো তাদের প্রকৃতি। সারা বছর ফল উৎপাদনের ক্ষমতা আর বিভিন্ন ধরনের জলবায়ু তাদের এমন একটা সুবিধা দেয় যা অনেকেরই নেই। কিন্তু মুদ্রার অপর পিঠও আছে। কিছু বড় দুর্বলতাও কিন্তু রয়ে গেছে, যেমন গ্রামের দিকে আধুনিক কোল্ড চেন বা হিমঘরের অভাব, আর ছোট ছোট চাষিদের মধ্যে বোঝাপড়ার অভাব। এই ব্যাপারগুলোই তাদের বিশ্ববাজারে পুরোপুরি প্রতিযোগিতা করতে বাধা দিচ্ছে। এই ব্যাপারটাই ব্রাজিলের ফল রপ্তানিকারক সমিতির প্রেসিডেন্ট গিলেরমে কোয়েলহো খুব সুন্দরভাবে বলেছেন। তার কথাটা হলো, বৃদ্ধির কোনো সীমা নেই, আমরা এগোচ্ছি, কিন্তু আরও এগোতে হলে আমাদের আরও কিছু কাজ করতে হবে। মানে আশা তো আছেই, কিন্তু একই সাথে কি করতে হবে সেই বাস্তবতাটাও তারা জানেন। তো সবশেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, ব্রাজিল কি তার এই শেষ বাধাগুলো পার করে বিশ্বের ১ নম্বর ফল রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারবে? এর উত্তর তো সময়ই দেবে। তবে একটা কথা পরিষ্কার,
এই ঘুমন্ত দৈত্য যে অবশেষে জেগে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই